এই দেখে হায়নাটা থমকে দাঁড়িয়ে যায়, আর 3 মাথাওয়ালা লাল বাঘটা তার দিকে এগোতে থাকে। বলরাম চারিদিকে তার গরুর খোঁজ করতে করতে মাধবী কাকিমাদের বাড়িতে এসে দেখে তার গরু গোয়ালে বাঁধা। এই তো আমার গরু। ভাগ্যিস তোকে মাধবী কাকিমা সঙ্গে করে নিয়ে এসেছিল। এ কি, কে যেন কাঁদছে মনে হচ্ছে। বলরাম দাওয়ার দিকে তাকিয়ে দেখে মাধবী কাকিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাধবী কাকিমা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার স্বামীকে ওই সাদা হায়নাটা। এ তুমি কি বলছো মাধবী কাকিমা? গৌতম কাকার কি হয়েছে? কাকা কোথায়? তোর কাকাকে যে ওই সাদা হায়নাটা টেনে নিয়ে গেছে। কাকাকে সাদা হায়নায় টেনে নিয়ে গেছে? কিন্তু এমনটা কিভাবে হলো? সেদিন কোনো রকমে আমাদের আর তোর গরুটাকে বাঁচিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসি। এরপর মাধবী বলরামকে তারপরের সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে, তুমি চিন্তা করো না কাকিমা, আমি এক্ষুনি গ্রামের লোকজনদের নিয়ে জঙ্গলে গিয়ে ভালো করে খুঁজে দেখছি। এই কথা বলে বলরাম গ্রামের বেশ কিছু লোকজন নিয়ে সুন্দরবনের জঙ্গলের ভিতরে প্রবেশ করে। তারপর অনেক খোঁজাখুঁজি করেও মাধবীর স্বামীর কোনো চিহ্ন পাওয়া যায় না। চলো দীনেশ কাকা, আমরা একটু ওই নদীর পাড়ের দিকটায় গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, চল তো গিয়ে দেখি। তারা সবাই নদীর পাড়ের দিকে গিয়েও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেখানেও গৌতমের কোনো চিহ্ন নেই। এমন সময় জঙ্গলের দিক থেকে নদী পথে একটা নৌকা আসতে দেখে বলরাম জিজ্ঞাসা করে, ও মাঝি ভাই, বলি জঙ্গলের দিকে কি কাউকে আহত অবস্থায় দেখেছো গো? না গো ভাই, এমন কাউকে তো দেখিনি, কিন্তু ওই দিকের জঙ্গলের গহীনে খুব দূর থেকে যেন কারো গোঙানির শব্দ পাচ্ছিলাম। তাই আমি নৌকাটা নদীর পাড়ে দাঁড় করিয়ে, আমি কি ঠিক শুনছি? এটা যেন কারো গোঙানির শব্দ। হ্যাঁ, আমি ঠিক শুনছি। ওই তো জঙ্গলের মধ্যে ওই গুহাটার ভিতর থেকে শব্দটা আসছে যেন। এমন সময় ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসে ওই দৈত্যাকার সাদা হায়না। ওরে বাবারে, এই যে ওই সাদা হায়নাটা। হায়নাটা রহিম মাঝিকে দেখতে পেয়েই সে নদীর দিকে এগিয়ে আসে। হে আল্লাহ, এ যে আমার দিকে এগোচ্ছে, আর এখানে নৌকা নিয়ে দাঁড়ানো ঠিক হবে না। তারপর আমি দ্রুত নৌকা চালিয়ে সেই এলাকা ছেড়ে পালিয়ে এসেছি। তার মানে গৌতম কাকা এখনো জীবিত? আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, আমাদের এক্ষুনি ওই হায়নার গুহার দিকে যাওয়া উচিত। না না, খবরদার, ওই দিকে তোমরা যেও না। ওই দিকে ভারী বিপদ। ওই দৈত্যাকার হায়না খুবই ভয়ঙ্কর। বলরাম, আমাদের ওই দিকে যাওয়া ঠিক হবে না। চল, সময় নষ্ট না করে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে সবটা জানাই। অফিসাররা ঠিক গৌতমকে উদ্ধার করে নিয়ে আসবে। এরপর সবাই মিলে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। তারপর বড় অফিসার অবিনাশ বাবুকে সবটা খুলে বলে, আর সব কিছু শুনে, উপর মহল থেকে অর্ডার আছে, ওই দিকের জঙ্গলের গহীনে আমাদের যাওয়া এখন নিষেধ। আমরা এই মুহূর্তে কোনো সাহায্যই করতে পারবো না। সে কি অবিনাশ বাবু, আপনারা ছাড়া যে আমরা অসহায়। এখন এবার কি হবে? তোমরা এখন বাড়ি ফিরে যাও। এই খবরটা আমি উপর মহলে পাঠাচ্ছি। যদি অর্ডার আসে, কাল সকালে আমরা জঙ্গলের মধ্যে রেস্কিউ টিম পাঠাবো। ঠিক আছে অবিনাশ বাবু। এরপর গ্রামবাসীরা যে যার বাড়ি ফিরে যায়। বলরাম গিয়ে মাধবী কাকিমাকে আজকের সমস্ত ঘটনা খুলে বলে। তারপর সেও তার গরুটাকে মাধবীদের গোয়াল থেকে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। ওদিকে জঙ্গলের মধ্যে দেখা যায় সুন্দরবনের জঙ্গলের মধ্যে হায়নাটা গৌতমকে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে নিজে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। আর তারপরেই
এই বাঘ যেন কোনো মানুষের গন্ধ পেয়েছে। গন্ধ অনুসরণ করতে করতে বাঘটা গৌতমের কাছে চলে আসে। গৌতমের সারা শরীরে ব্যথা, সে নড়তে পর্যন্ত পারে না, শুধু দেখে একটা বাঘ তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। চলে যা, আমার দিকে আসবি না, চলে যা, চলে যা। এমন সময় ঝোপের আড়াল থেকে হায়নাটা বেরিয়ে এসে কর্কশ শব্দে ডেকে ওঠে। হায়নাটা ধীরে ধীরে বাঘটার দিকে এগোতে থাকে। তারপরেই হায়নাটা ঝাঁপিয়ে পড়ে। ওই বাঘটার পাটা ধরে টানতে টানতে তার গুহার দিকে নিয়ে চলে যায়। এরপর রাত গড়িয়ে ধীরে ধীরে সকাল হয়ে যায়। অফিসার বাবু, দোহাই আপনাদের, আপনারা কিছু একটা করুন। আমার স্বামী এখনো জীবিত আছে, তাকে উদ্ধার করে নিয়ে আসুন। ওয়েট, এখনো উপর মহল থেকে কোনো অর্ডার আসেনি। আপনি স্থির হয়ে বসুন, এত ব্যস্ত হবেন না। একে একে ফরেস্ট অফিসে বলরাম ও বাকি গ্রামবাসীরা জড়ো হতে থাকে। আর ওদিকে জঙ্গলের গভীরে দেখা যায় বেশ কিছু বাঘ একটা পুরানো গাছের সামনে দাঁড়িয়ে ডেকেই চলেছে, যেন তারা কাউকে আহ্বান জানাচ্ছে। বাঘগুলোর ডাক শুনে ওই সাদা হায়নাটা শিকার করবে বলে তাদের কাছে চলে আসে। হায়নাটা বাঘগুলোকে ধরবে বলে এগিয়ে যায়। তখন বাঘের দল আরো জোরে জোরে ডাক দেয়। আর ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে আসে দানবীয় 3 মাথাওয়ালা লাল বাঘ। এই দেখে হায়নাটা থমকে দাঁড়িয়ে যায়, আর 3 মাথাওয়ালা লাল বাঘটা তার দিকে এগোতে থাকে। অফিসার বাবু, উপর মহল থেকে কি কোনো খবর এলো? না, এখনো কোনো খবর আসেনি। অত অধৈর্য হয়েও না, চুপ করে বসো। আমি বুঝে গেছি তোমরা কিচ্ছু করতে পারবে না। তোমাদের অপেক্ষায় থাকলে আমার স্বামী, না না না, আর নয়, আমি একাই জঙ্গলে যাব। এই কথা বলে মাধবী দৌড়ে সুন্দরবনের জঙ্গলের গভীরে চলে যায়। তারপর সে দৌড়তে দৌড়তে এসে পৌঁছায় সেই জায়গায়। মাধবী দেখে এক আশ্চর্য ঘটনা। এক দানবীয় 3 মাথাওয়ালা লাল বাঘ ওই হায়নাটাকে শেষ করার চেষ্টা করছে। এমন সময় ওই সাদা হায়নাটা হঠাৎ ওই 3 মাথাওয়ালা বাঘটার পা কামড়ে ধরে। না না, ওই হায়নাটাকে জিততে দিলে হবে না। ওই 3 মাথাওয়ালা লাল বাঘটা নিশ্চয়ই সুন্দরবনের বাঘেদের রক্ষক। একমাত্র ওই হায়নাটাকে হারাতে পারবে। এই কথা বলে মাধবী তার কোমর থেকে কাটারিটা বের করে সোজা ছুঁড়ে দেয় হায়নাটার দিকে। তারপর হায়নাটা মাটিতে লুটিয়ে পড়তেই লাল 3 মাথাওয়ালা বাঘটা সাদা হায়নাটাকে একেবারে শেষ করে দেয়। এরপর 3 মাথাওয়ালা বাঘটা আবার সেই ঝোপের মধ্যে ঢুকে মিলিয়ে যায়। তারপর বাকি বাঘগুলোও সেখান থেকে চলে যায়। ওই দিকটা থেকে কার যেন গোঙানির আওয়াজ পাচ্ছি না, দেখি তো গিয়ে একবার। মাধবী আওয়াজ অনুসরণ করে সেই দিকেই দৌড়ে যায়। তারপর দেখে ওই গুহার সামনে তার স্বামী পড়ে রয়েছে। ওগো ওগো, আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। তুমি দেখো, আমি ঠিক বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মাধবী, মাধবী, তুমি এসেছো, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে বাড়ি নিয়ে চলো, না হলে ওই সাদা আয়নাটা। ঠিক তখনই ফরেস্ট ডিপার্টমেন্টের টিম
সেই জায়গায় এসে উপস্থিত হয়। তোমাদের আর কোনো চিন্তা নেই, উপর মহল থেকে অর্ডার আসতেই আমরা উদ্ধার করতে চলে এসেছি। তারপর গৌতম ও মাধবীকে উদ্ধার করে তাদের গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।